সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, ৩০০ সশস্ত্র সন্ত্রাসীর তাণ্ডব, ভেঙে দেওয়া হলো ক্যাম্প। প্রশাসনের ভেতরের যোগ সাজসের অভিযোগ। বিদ্যুৎ সংকটে বাড়ছে লোডশেডিং, ২৪ ঘন্টা প্রস্তুত থাকার নির্দেশ। তবু গ্রামাঞ্চলের চরম ভোগান্তির মূল সংকট জ্বালানির ঘাটতি। বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল তারুণ্য সংকটে নতুন উদ্যোগ, খেলাপি ঋণের চাপে অর্থনীতি সুশাসন নিয়ে এই বড় প্রশ্ন। নীলফামারীতে টিআরসি নিয়োগের ফল প্রকাশ, মেধা তালিকায় স্থান পেলেন ৩৪ জন। স্বচ্ছ নিয়োগে সন্তোষ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা পুলিশ সুপারের। গাংজোয়ারের মতো বিনিময় সভার রাস্তাবাদ সংস্কারের দাবি, মানুষের পাশে থাকার অঙ্গীকার আলোচনায় সামিউল ইসলাম পারভেজ। কাতারে ইরানের উচ্চ পর্যায়ের বৈঠক, আলোচনার টেবিলে তেহরান ওয়াশিংটন। হামলার খবরেও থামছে না কূটনীতি, হরমুজ ঘিরে বাড়ছে বিশ্ব উদ্বেগ। কুয়েতে খাদ্য সহায়তা পাঠালো বাংলাদেশ, হরমুজ সংকটের মধ্যে সহায়তা। ২৪০ টন খাদ্য যাচ্ছে কুয়েতে, সম্পর্কে নতুন বার্তা ঢাকার। স্বাগতম ঢাকার বাণীর রাতের সংবাদে, সাথে আছি আমি সাদিয়া রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। প্রথমেই জেনে নিন জাতীয় সংবাদগুলো। রাষ্ট্রের ভেতরে যেন আরেক রাষ্ট্র। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে শত শত সশস্ত্র সন্ত্রাসী। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ক্যাম্পের অবকাঠামো, কেটে ফেলা হয়েছে সড়ক যোগাযোগ। বারবার অভিযান, বারবার সংঘর্ষ, কিন্তু মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। প্রশ্ন উঠছে, সলিমপুর কি শুধু সন্ত্রাসীদের দখলে, নাকি তাদের পেছনে আছে আরো গম্ভীর কোনো শক্তি? মোহাম্মদ আলী মোস্তফার পাঠানো প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি অঞ্চল সলিমপুর প্রায় ৩১০০ একর জুড়ে বিস্তৃত এলাকাকে স্থানীয়রা এখন বলেন রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র। একসাথে ভাত খায়, সত্য কথা বলতে। এখানে সাধারণ মানুষের চলাফেরা পর্যন্ত নিয়ন্ত্রিত হয় সন্ত্রাসী গোষ্ঠীর দেওয়া বিশেষ পরিচয়পত্রে। জমি কেনাবেচা, ঘর নির্মাণ কিংবা সামাজিক অনুষ্ঠান, সবকিছুর জন্যই লাগে তাদের অনুমতি। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যায় বসে কথিত আদালত, যেখানে চলে নিজেদের আইন। গত ২৪ মে মধ্যরাতে সেই সন্ত্রাসী গোষ্ঠী যৌথ বাহিনীর ক্যাম্পে চালায় বড় ধরনের হামলা। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী প্রায় ৩০০ সশস্ত্র সদস্য ৩টি দলে বিভক্ত হয়ে একযোগে আক্রমণ চালায়। ভারী অস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হয় বুলডোজার ও এক্সকেভেটর। গুঁড়িয়ে দেওয়া হয় নির্মাণাধীন ক্যাম্পের প্রায় ৯০% অবকাঠামো। কেটে ফেলা হয় সড়ক ও কালভার্ট, যাতে দ্রুত সহায়তা পৌঁছাতে না পারে বাহিনী। এই হামলায় আহত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ওসি সহ অন্তত ২০ জন। এর আগে গত ৯ মার্চ এলাকাটিতে পরিচালিত হয়েছিল ৩২০০ সদস্যের বিশাল অভিযান। এখন দাবি করা হয়েছিল সন্ত্রাসীদের ঘাঁটি ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু ২.৫ মাসের ব্যবধানে নতুন এই হামলা দেখাচ্ছে পরিস্থিতির স্থায়ী পরিবর্তন ঘটেনি। সলিমপুরে এর আগে অস্ত্র উদ্ধারে গিয়ে প্রাণ হারান র্যাবের এক উপসহকারী পরিচালক। বিভিন্ন অভিযানে অন্তত ২৫ জন আটক হলেও এখনও অধরাই থেকে গেছে মূল নেতৃত্ব। বিশ্লেষকদের মতে, বারবার অভিযানের পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পেছনে রয়েছে দুটি বড় কারণ। প্রথমত, দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং সন্ত্রাসীদের নিজস্ব তথ্য নেটওয়ার্ক। অভিযান শুরুর আগে সেই তথ্য পৌঁছে যায় সন্ত্রাসীদের কাছে। দ্বিতীয়ত, স্থানীয় কিছু অসাধু জনপ্রতিনিধি ও প্রশাসনের এক শ্রেণীর কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে দীর্ঘদিনের সহযোগিতার অভিযোগ। অবৈধ দখল, চাঁদাবাজি এবং কোটি টাকার অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই প্রভাববলয়। পুলিশ সুপার এই হামলাকে সাম্রাজ্য হারানোর শেষ ঝাঁকুনি বলে মন্তব্য করলেও নিরাপত্তা বিশ্লেষকদের বক্তব্য ভিন্ন। তাদের মতে, শুধু সামরিক অভিযান দিয়ে সলিমপুরের সংকটের সমাধান সম্ভব নয়। প্রয়োজন দুর্নীতির শিকড় উপড়ে ফেলা, স্থায়ী প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং কার্যকর সড়ক যোগাযোগ তৈরি। কারণ অভিযান হয়, ক্যাম্প ভাঙে, আহত হয় বাহিনী, কিন্তু মূল হোতারা থেকে যায় অদৃশ্যে। সলিমপুরের সংকট তাই শুধু অস্ত্রের নয়, শিকড়ের। আর সেই শিকড় কতটা গভীর, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। তীব্র গরমে বাড়ছে বিদ্যুতের চাহিদা, আর সেই চাপ সামলাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ২৪ ঘন্টা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। কিন্তু প্রশ্ন উঠছে, নির্দেশনা দিলেই কি কমবে লোডশেডিং, নাকি সংকটের শিকড় আরো গভীর?
দেশ জুড়ে বাড়ছে তাপমাত্রা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের তথ্য অনুযায়ী মে মাসে দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 17,000 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। তবে বাস্তবতা হলো উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে কার্যকর উৎপাদন সীমাবদ্ধ থাকছে 13 থেকে 14,000 মেগাওয়াটে। আর এই ঘাটতির সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে, বাড়ছে লোডশেডিং। এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের 24 ঘন্টা প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্নতা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। তবে জ্বালানি বিশেষজ্ঞদের মতে কেবল প্রশাসনিক নির্দেশনায় এই সংকটের সমাধান সম্ভব নয়। মূল সমস্যা জ্বালানির ঘাটতি, বিশেষ করে গ্যাস ও ফার্নেস অয়েলের সরবরাহে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব বলছে দেশে স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট সক্ষমতা 25,000 মেগাওয়াটেরও বেশি, কিন্তু পর্যাপ্ত জ্বালানি না থাকায় সেই সক্ষমতার বড় অংশই ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া বিদেশি জ্বালানি সরবরাহকারীদের কাছে বকেয়া পরিশোধে জটিলতা থাকায় আমদানিও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে গ্রাহক পর্যায়ে ভোগান্তি কমাতে অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধান কার্যক্রম আরও সক্রিয় করার কথা বলছে বিদ্যুৎ বিভাগ। তবে বাস্তবে শহর ও গ্রামের বৈষম্য এখনও স্পষ্ট। রাজধানীতে যেখানে দৈনিক 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং হচ্ছে, সেখানে মফস্বল ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্নতা 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত গড়াচ্ছে। ফলে গরমের সঙ্গে যুক্ত হয়েছে জনদুর্ভোগও। সতর্কতার নির্দেশনা নতুন নয়, সংকটও নতুন নয়। প্রশ্ন একটাই, জ্বালানির ঘাটতি আর বকেয়া সংকটের সমাধান ছাড়া এই লোডশেডিং চক্র থেকে আদৌ বের হওয়া সম্ভব কিনা। তারল্য সংকট, উচ্চ সুদহার আর বাড়তে থাকা খেলাফি ঋণের চাপে রয়েছে দেশটির ব্যাংকিং খাত। এই পরিস্থিতিতে অর্থনীতিতে গতি ফেরাতে বিশেষ পূর্ণ অর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন এই তহবিল কি সত্যি বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি আনতে পারবে, নাকি আগের মতোই সীমাবদ্ধ থাকবে কাগজে কলমে? ব্যাংক খাতের তারল্য সংকট মোকাবেলা এবং বিনিয়োগ পুনরুজ্জীবিত করতে নতুন বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের মূল লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প, রপ্তানিমুখী খাত এবং উৎপাদনশীল শিল্পে সহজ শর্তে ঋণ সরবরাহ করা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমান দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ 3 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা মোট বিতরণ করা ঋণের প্রায় 17%। একই সময় উচ্চ মূল্যস্ফীতি এবং সুদহার বৃদ্ধির কারণে কমেছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে 7% নিচে, যা গত 1 দশকের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতিবিদদের মতে এই স্থবিরতা সরাসরি প্রভাব ফেলছে কর্মসংস্থান, বিনিয়োগ এবং শিল্প উৎপাদনে। তাদের ভাষ্য, নতুন এই বিশেষ তহবিল সঠিকভাবে পরিচালিত হলে উৎপাদন বাড়তে পারে, নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে এবং বাজারে অর্থের প্রবাহ বাড়বে। বিশেষ করে রপ্তানি আয় এবং প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অর্থনীতিকে কিছুটা সহায়তা করছে। চলতি অর্থবছরে রেমিটেন্স ইতিমধ্যেই $27 বিলিয়ন ছাড়িয়েছে। বিশ্লেষকদের মতে এই অর্থনৈতিক প্রবাহের সঙ্গে বিশেষ তহবিল কার্যকরভাবে যুক্ত হলে পুনরুদ্ধারে গতি আসতে পারে। তবে অতীত অভিজ্ঞতা নিয়ে উদ্বেগও কম নয়। অর্থনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছেন, অতীতে গঠিত একাধিক বিশেষ তহবিল সুশাসনের অভাবে কাঙ্ক্ষিত ফল দিতে পারেনি। অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে প্রভাবশালী গোষ্ঠী সুবিধা পেলেও প্রকৃত ক্ষুদ্র উদ্যোক্তারা বঞ্চিত হয়েছেন। করোনাকালে ঘোষিত প্রণোদনা প্যাকেজ নিয়েও একই ধরনের অভিযোগ উঠেছিল। সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল, সেই অর্থের বড় অংশ প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়নি। ফলে বিশেষজ্ঞদের মতে এবারও যদি খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, স্বচ্ছতা এবং কঠোর নজরদারি নিশ্চিত করা না যায়, তাহলে নতুন এ তহবিলও আগের পথে হাঁটতে পারে। তহবিল নতুন, কিন্তু সংকট পুরনো। এখন দেখার বিষয়, এই উদ্যোগ অর্থনীতিতে বাস্তব গতি আনে নাকি আবারও সীমাবদ্ধ থাকে প্রভাবশালীদের সুবিধার মধ্যেই। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে যখন হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে সরবরাহ সংকট, ঠিক তখনই কুয়েতের পাশে দাঁড়ানোর বার্তা দিল বাংলাদেশ। 240 টন খাদ্য সহায়তা পাঠানোর এই উদ্যোগকে শুধু মানবিক নয়, কৌশলগত পদক্ষেপ হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেমাতিকে নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন কাতারের রাজধানী দোহায়। কাতারের মধ্যস্থতায় শুরু হওয়া এই কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব পাচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু। এর মধ্যে রয়েছে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক সমঝোতা, হরমুজ প্রণালীর নিরাপত্তা, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ছাড়ের বিষয়। বিশ্লেষকদের মতে প্রতিনিধি দলে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করছে।
করছে। এটি ইঙ্গিত দিচ্ছে আলোচনায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সম্পদ পুনরুদ্ধারের বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে ইরানের বিপুল পরিমাণ সম্পদ আটকে আছে। বিভিন্ন আন্তর্জাতিক হিসাব অনুযায়ী এর পরিমাণ $100 বিলিয়ন বেশি। তবে আলোচনার পরিবেশ মোটেও শান্ত নয়। এই কূটনৈতিক যোগাযোগের মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন হামলার খবর সামনে এসেছে। ইরান হামলার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে ওয়াশিংটনও সরাসরি কোনো মন্তব্য এড়িয়ে গেছে। ফলে স্পষ্ট হচ্ছে দুই পক্ষই একই সঙ্গে কূটনৈতিক আলোচনা এবং কৌশলগত চাপ দুটো পথে এগোচ্ছে। মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকাও নতুন নয়। 2022 সালে পরোক্ষ পারমাণবিক আলোচনাও দোহা গুরুত্বপূর্ণ যোগাযোগ চ্যানেল হিসেবে কাজ করেছিল। বিশ্ব অর্থনীতির দিক থেকেও এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে পরিবাহিত মোট জ্বালানি তেলের প্রায় 20% যাতায়াত করে। এই অঞ্চলে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলে। ইতিমধ্যেই তেলের বাজারে মূল্য অস্থিরতার ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমতে পারে এবং জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে। তবে আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না কেউ। আলোচনা চলছে, হামলাও চলছে। মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণে কাতারের কূটনীতি কতটা কার্যকর হয় এখন সেটি দেখার বিষয়। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে হামলার খবর। এই দ্বিমুখী বাস্তবতার মধ্যেই কাতারে পৌঁছেছে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমিয়ে সম্ভাব্য সমঝোতার পথ খোঁজা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রোববার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ থেকে পাঠানো খাদ্য সহায়তার আনুষ্ঠানিক প্রতীকী হস্তান্তর। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জার্রাহ জাবের আল আহমেদ আল সাবার হাতে সহায়তার বার্তা তুলে দেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জানা গেছে 25 মে থেকে কয়েকটি ধাপে বিমানযোগে কুয়েতে পাঠানো হবে মোট 240 টন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা উপসাগরীয় দেশগুলোর সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ তৈরি করেছে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 20% এই প্রণালী দিয়ে যাতায়াত করে। ফলে এখানে অস্থিরতা দেখা দিলে শুধু জ্বালানি নয়, খাদ্য ও নিত্যপণ্যের সরবরাহ চেইনেও সরাসরি প্রভাব পড়ে। এই বাস্তবতায় বাংলাদেশের সহায়তা উদ্যোগকে কুয়েত কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহর উদ্দেশ্যে একটি বিশেষ বার্তাও হস্তান্তর করা হয়। বার্তায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করায় প্রত্যয় ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, খাদ্য নিরাপত্তা এবং বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বর্তমানে কুয়েতে প্রায় 3 লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তারা প্রতি বছর গড়ে $400 থেকে $500 মিলিয়ন রেমিটেন্স দেশে পাঠান। ফলে কুয়েতের সঙ্গে সম্পর্ক শক্তিশালী রাখা বাংলাদেশের জন্য শুধু কূটনৈতিক বার্তা নয়, অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে এই খাদ্য সহায়তা উদ্যোগ মূলত মানবিক সহায়তার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কৌশলগত উচ্চতায় নেওয়ারও একটি বার্তা বহন করছে। সংকটে পাশে থাকার এই বার্তা শুধু সহানুভূতির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে 3 লাখ প্রবাসী, কোটি ডলারের রেমিটেন্স এবং মধ্যপ্রাচ্যে বাংলাদেশের দীর্ঘমেয়াদী কূটনৈতিক স্বার্থ। আবারও ফিরব সারা দেশের সংবাদে। নীলফামারীতে ট্রেনি রিক্রুটে কনস্টেবল পদ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার 24 মে নীলফামারী জেলা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে এর ফল ঘোষণা করা হয়। চূড়ান্তভাবে 34 জন প্রার্থী মেধা তালিকায় স্থান লাভ করেছেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরাদ হোসেন খানের সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়। ফলাফল ঘোষণার পর জেলা পুলিশ লাইনে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচিত প্রার্থী ও তাদের অভিভাবকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। এ সময় পুলিশ সুপার নির্বাচিতদের ফুলের শুভেচ্ছা জানান এবং সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ রাখা হয়নি। পুরো কার্যক্রমে স্বচ্ছতা রাখতে কঠোর নজরদারি ও নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা হয়।
নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের গাংজোয়ার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসা সামিউল ইসলাম পারভেজ। তিনি নওগাঁ জেলার যুবদলের সদস্য, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জিয়া সাইবার ফোর্সের নওগাঁ জেলার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার 25 মে বিকাল 5টায় উপজেলার 9 নং চণ্ডীপুর ইউনিয়নের 9 ও 10 নং ওয়ার্ডের গাংজেলার এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সামিউল ইসলাম পারভেজ বলেন, আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। মানুষের সুখ দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকায় চেয়ারম্যান পদেও আলোচনায় রয়েছেন সামিউল ইসলাম পারভেজ। সে কাজগুলো তো হইতে হবে। আমাকে শুধুমাত্র বলবেন যে ভাই আমি এই সমস্যায় আছি, যদি লিগ্যালিটি হয় ওই সমস্যাটা আমি চেয়ারম্যান হইলাম না কি হলাম এটা দেখার বিষয় নয়। আপনি যদি সরাসরি আমার কান পর্যন্ত আসে যে আপনি সমস্যার মধ্যে আছেন, আমি ওইটাই করব। প্রিয় দর্শক, এ ছিল ঢাকার বাণীর রাতের সংবাদ। সাথে ছিলাম আমি সাদিয়া রহমান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।